কয়েক বছর ধরে দুর্নীতির একটা ডাইমেনশন আমরা দেখছি। একসময় পরিবারের একজন সদস্য দুর্নীতি করতেন এবং পুরো দায় মোটামুটি তার উপরই পড়তো, কিন্তু এখন পুরো পরিবারই দুর্নীতিতে জড়াচ্ছেন। অর্থাৎ পরিবারের যে সদস্য দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করছেন, তিনি যে শুধু তার নিজের নামে সম্পদ করছেন এমন না, তিনি তার স্ত্রী, সন্তান এবং আত্মীয় স্বজন এবং নামে বেনামে এই সম্পদের পাহাড় তিনি গড়ে তুলছেন। পরিবার এই দুর্নীতিকে একসেপ্ট করছে। অথচ 15-20 বছর আগেও আমরা দেখতাম যে পরিবারের ভিতর থেকেই দুর্নীতির বিরুদ্ধে একটা প্রতিবাদ আসতো। যে সদস্য দুর্নীতি করতেন তিনি তার স্বজনদের কাছ থেকেই প্রতিবাদের মুখে পড়তেন। তার হয়তো ভাই, বোন, মা, বাবা বলতেন যে না, তুমি এটা করতে পারবে না, তুমি যদি দুর্নীতি করো তাহলে এই পরিবারের সদস্য হিসেবে থাকতে পারবে না। আমরা আমাদের ছোটবেলা কৈশোরে এই ধরনের ঘটনা দেখেছি যে দুর্নীতিবাজকে পরিবার তো বটেই, সমাজ একসেপ্ট করে না, কেউই দুর্নীতিবাজকে ভালো চোখে দেখে না। কিন্তু এই গত কয়েক বছর ধরে যে পরিবর্তনটি হয়েছে সেটি হচ্ছে দুর্নীতিবাজরা এখন মাথা উঁচু করে চলেন এবং পরিবার তো বটেই, সমাজের পক্ষ থেকেও তাদেরকে এক ধরনের স্বাগত জানানো হয়। কারণ সমাজের অনেকে মনে করেন যে দুর্নীতিবাজের কাছ থেকে যদি কিছু অর্থ সহায়তা, বিভিন্ন ধরনের দান খরাত নেওয়া যায়, একটি রাস্তা যদি তার কাছ থেকে টাকা নিয়ে করা যায়, মসজিদের যদি তার কাছ থেকে কিছু টাকা নেওয়া যায়, এই ব্যাপারগুলো আমরা সমাজে দেখছি যে এখন গ্রহণযোগ্য হয়ে পড়েছে। অর্থাৎ পরিবারের সদস্যরাও প্রত্যাশা করেন যে তার দুর্নীতিবাজ স্বজনটি তাকেও কিছু অর্থ দেবেন, দুর্নীতির অর্থ। বড় ভাই যদি দুর্নীতিবাজ হয়ে থাকেন, ছোট ভাই বা ছোট বোন প্রত্যাশা করেন যে তিনিও সেই দুর্নীতির একটা অংশ ভাগ পাবেন। মা বাবা দুর্নীতিবাজ ছেলেকে এখন আর তিরস্কার করেন না, বরং স্বাগত জানান, বরং উৎসাহ দেন। এই পরিবর্তনটা আমরা, এই ভয়ঙ্কর পরিবর্তনটা আমরা আমাদের সমাজে দেখছি। এবং এই যে মূল্যবোধের সংকট, মূল্যবোধের যে অবক্ষয়, সেই অবক্ষয়টি আমাদের সমাজকে ভিতর থেকে আসলে খুব নাজুক করে ফেলেছে। যে আমাদের সামগ্রিকভাবে আমাদের যে অধপতন সেটি কিন্তু একদিনে হয়নি, বেশ কয়েক বছর ধরেই আমরা অল্প 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 করে এই জায়গায় পৌঁছেছি। এখন সর্বশেষ যে দুটি ঘটনা আমাদেরকে বেশ নাড়িয়ে দিয়েছে সেটি হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমান। তাদের দুর্নীতির যে চিত্র, এই দুজন নিজের নামে যেরকম সম্পদের পাহাড় করেছেন, নগদ অর্থ, বাড়ি, ফ্ল্যাট, শেয়ার বাজার বিনিয়োগ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঠিক তেমনিভাবে তারা তাদের যে সম্পদ সেই সম্পদের ভাগ দিয়েছেন স্বজনদের, পরিবারের সদস্যদের। স্ত্রীর নামে করেছেন, সন্তানদের নামে করেছেন এবং নামে বেনামে, মানে অন্য অনেক বাড়ির যে কেয়ারটেকার তার নামেও সম্পদ করার নজির রয়েছে। এই যে বাস্তবতা, এই যে সম্পদের যে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার পর সেই সম্পদ যে বিভিন্ন জনের কাছে দেয়া, যাদের নামে দেওয়া হচ্ছে তারা কিন্তু এটাকে খুব ভালোভাবেই নিচ্ছেন। এখন একটি আইনি প্রশ্ন এখানে উঠতে পারে যে তাহলে শুধু কি দুর্নীতিবাজ ব্যক্তিটির, যিনি দুর্নীতি করে টাকা উপার্জন করেছেন, তারই সাজা হবে, নাকি যাদের নামে সম্পদকে ছড়িয়ে দেওয়া হয়েছে, করা হয়েছে, পরিবারের অন্য সদস্যরা, তারাও আইনের মুখোমুখি হবেন? বাংলাদেশের আইন কি বলছে এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে এবং তার শিরোনাম হচ্ছে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের স্ত্রী সন্তানরাও কি শাস্তি পেতে পারেন। তারা এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করেছেন। তার আগে আমরা একটু দেখে নিতে পারি যে এই দুই কর্মকর্তা, আলোচিত দুই কর্মকর্তা বেনজির আহমেদ এবং মতিউর রহমান, তারা নিজের নামে এবং সন্তান এবং স্ত্রীদের নামে আসলে কি পরিমাণ সম্পদ করেছেন। গণমাধ্যম সূত্রে আপনারা অনেকেই এই তথ্য ইতিমধ্যে জেনে গেছেন, আমিও একাধিক ভিডিও করেছি এ নিয়ে। তারপরও একটু আবার পুনরায় সেই তথ্যগুলো একটু এখানে দেখতে চাই। আইনজীবীদের তথ্য অনুযায়ী বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে যে সম্পদের চিত্র পাওয়া যায়, মানে আদালত যে সম্পদ জব্দ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন, এর মধ্যে রয়েছে ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 3টি শেয়ার ব্যবসার বিও অ্যাকাউন্ট, প্রায় 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র। এছাড়া বেনজির আহমেদ একটি রিসোর্টের খবর পাওয়া যায় গোপালগঞ্জে, খুব বিলাসী একটি রিসোর্ট, তারও মালিক তিনি। অন্যদিকে মতিউর রহমানের স্ত্রী ও সন্তানদের নামে যে সম্পদের চিত্র পাওয়া যায়, এর মধ্যে রয়েছে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 2টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া শেয়ার বাজারে ছেলে ও মেয়ের নামে কোটি কোটি টাকা শেয়ার রয়েছে। মতিউর রহমানের এই ছেলের সম্পর্কেই তিনি নিজে গণমাধ্যমে বলেছেন যে তার ছেলে কোনো মেয়ের চোখের দিকে তাকিয়েও কথা বলেন না, মানে এতটাই পরহেজগার এবং সৎ। যদি এতটা পরহেজগার এবং সৎই হয়ে থাকেন, তিনি কেন বাবার এই দুর্নীতির সম্পদের চিত্র নিয়ে প্রশ্নটি তোলেননি? এখানেই যে আশ্চর্যের বিষয় যে পরিবারের অন্য সদস্যরা, যদি তার বাবা বা বড় ভাই বা বোন বা পরিবারের যে কোনো সদস্য যদি দুর্নীতিবাজ হয়ে থাকেন, পরিবারের অন্য সদস্যরা প্রশ্ন করছেন না। তারা দুর্নীতির মাধ্যমে অর্জিত যে অর্থ, সেই অর্থকে তারা স্বাগত জানাচ্ছেন, সেই অর্থ তারা গ্রহণ করছেন এবং তাদের নামে সেই অর্থ চলে যাচ্ছে। কোটি কোটি টাকা দুর্নীতিবাজরা তাদের নিজেদের নামের বাইরেও স্ত্রী সন্তানদের নামে করছেন। এখানে একটি প্রশ্ন হচ্ছে যে এই দুর্নীতির সাজা কি, মানে এই যে অবৈধভাবে অর্থ উপার্জন করা হচ্ছে, এর ফলে আদালত কি সাজা দিতে পারবেন? বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইনে বলা হচ্ছে যে সর্বোচ্চ সাজা 10 বছরের কারাদণ্ড এবং ন্যূনতম সাজা 3 বছরের কারাদণ্ড। এছাড়া অর্থদণ্ড এবং ওইসব সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। এছাড়া সম্পদের তথ্য গোপনের অভিযোগে সর্বোচ্চ সাজা 3 বছরের কারাদণ্ড।
আইনজীবীরা বলছেন এসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আদালত আইন অনুযায়ী সর্বোচ্চ সাজাই দিতে পারবেন, মানে 10 বছরের সাজা তাদের হতে পারবে, সম্পত্তি বাজেয়াপ্ত হতেই পারে। একই সাথে অপরাধ ঘটানোতে সহায়তাকারী হিসাবে স্ত্রী, ছেলে মেয়ে এবং পরিবারের অন্যদেরও শাস্তি দেওয়ার বিধান রয়েছে। দুদকের আইনজীবী প্রসঙ্গে বলেছেন যে দণ্ডবিধির 109 ধারা অনুযায়ী অপরাধ সংগঠনের সহায়তাকারী হিসাবে তাদেরকেও মূল অপরাধীদের মতোই শাস্তি দেওয়ার বিধান রয়েছে। তবে দণ্ড নির্ধারণ করা আদালতের এখতিয়ার। বাংলাদেশের বিচারিক আদালতে সাধারণত এসব মামলায় সহযোগী অপরাধীদের 3 থেকে 7 বছরের কারাদণ্ড দেওয়ার রেওয়াজ রয়েছে এবং এর আগে আমরা দেখেছি দুর্নীতিতে সহায়তাকারী হিসাবে সাজার যে নজির সেটা বাংলাদেশে অনেক রয়েছে। সুতরাং পরিবারের যে সদস্য দুর্নীতিবাজ শুধু তিনিই যে বিচারের মুখোমুখি হবেন এমন নয়, সেই অবৈধ অর্থ যদি পরিবারের অন্য সদস্যরা নিজেদের নামে করে নেন তিনিও কিন্তু দুর্নীতির দায়ে দোষী হবেন এবং সাজা পেতে পারেন। একজন দুর্নীতি করছেন এবং সেই সম্পদ অন্যদেরকেও দিয়ে দিচ্ছেন, এটি আমাদের দুর্নীতির বিষয়ে আমাদের যে সামাজিক যে অবস্থান, সেই অবস্থান যে পাল্টে গেছে সেটি নির্দেশ করে। এবং একসময় আমাদের যে পারিবারিক সামাজিক পর্যায়ে যে জবাবদিহিতার জায়গা ছিল, দুর্নীতিবাজকে যেভাবে হেয় করা হতো, দুর্নীতিবাজ যেভাবে সমাজে মাথা নিচু করে চলতেন, সেটা এখন আর আমরা দেখি না। দুর্নীতিবাজ মাথা উঁচু করে চলেন, সমাজ এই সুযোগটি দুর্নীতিবাজকে করে দিয়েছে। সুতরাং সামাজিকভাবেও আমাদের পারিবারিকভাবে সামাজিকভাবেও এই বদলের প্রয়োজন আছে। দুর্নীতিকে মোকাবেলার জন্য, দুর্নীতিবাজকে মোকাবেলার জন্য তিনি যদি আপনার স্বজনও হয়ে থাকেন, তিনি যদি আপনার বাবা হয়ে থাকেন, মা হয়ে থাকেন, ভাই হয়ে থাকেন, বোন হয়ে থাকেন, যিনিই হন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক এবং পারিবারিকভাবে এই যে লড়াই, সে লড়াইটিও কিন্তু শুরু করা অত্যন্ত জরুরি।